আজকের ভিডিওটা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি কবিতা যার নাম হচ্ছে ধরাতল। এই কবিতা নিয়ে আজকের এই ভিডিও। সুতরাং যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী তারা বুঝতেই পারছো যে তোমাদের জন্য ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। এবং দেখো, যে কোনো ক্লাস হোক না কেন, সেটা ক্লাস 5 হোক বা ক্লাস 10, তোমাকে কবিতা বা বাংলা গল্প যেগুলো আর কি, কিংবা প্রত্যেকটা বিষয়কেই, প্রত্যেকটা গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ প্রত্যেকটাকেই পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বিশ্লেষণ করে পড়তে হবে। এর ফলে কি হবে, তোমার ছোট ক্লাস থেকে যেরকম নিজে উত্তর লেখার প্রবণতা তৈরি হবে, ঠিক সেরকমই পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্যও কিন্তু তুমি অনেকটাই অন্যদের থেকে এগিয়ে থাকবে। এই বিষয়গুলো মাথায় রেখে ভিডিওটা একটু কিন্তু লেন্দি হবে হয়তোবা, এই কটি লাইন, তার জন্য ভিডিওটা যথেষ্ট লেন্দি হতে পারে। তো তোমাদেরকে বলবো যে অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমরা বিষয়টা প্রকৃতভাবে অনুধাবন করতে পারবে। এবং তারপরে যে লাইন থেকে প্রশ্ন দেওয়া হোক না কেন, প্রত্যেকটা লাইনেরই যেখান থেকেই যে রকমই প্রশ্ন দেওয়া হোক না কেন, তুমি সঠিকভাবে প্রশ্নটা বিচার করে সেই অনুযায়ী উত্তরটা লিখতে সামর্থ্য হবে। সুতরাং কথা না বাড়িয়ে আমরা চলে আসবো ভিডিও আলোচনায়। তবে তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তাদের যদি এই ভিডিওটা মনে ধরে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই বলবো ভিডিওটাকে লাইক করে দিতে। চ্যানেলে প্রথম যদি তুমি ভিজিট করে থাকো তাহলে তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে রাখবে। এর ফলে কী হবে, এরকম ধরনের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও যখন নেক্সট টাইম তোমাদের চ্যানেলে আপলোড করা হবে, তখন কিন্তু তার নোটিফিকেশান তুমি সবার প্রথমে পেয়ে যাবে। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে যদি থাকো, তাহলে অবশ্যই পেজটিকে লাইক করবে এবং ফলো করে রাখবে। তার ফলে এরকম ভিডিও তুমি নেক্সট টাইম কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করে দিই ধরাতল কবিতা। প্রথমেই আমাদের জানতে হবে যে ধরাতল কবিতাটা, এটা লেখা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কে না জানি, প্রত্যেকটা বাঙালি ছোটোবেলা থেকে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে আসছি। আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হয়, সেই সময় আমরা বিভিন্ন কালচারাল বিষয়ের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জানি না এরকম বাঙালি কিন্তু খুব কমই আছে। তো যেটুকু আমাদের না জানলেই নয় যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মেছিলেন 1861 খ্রিস্টাব্দে এবং মারা গিয়েছিলেন 1941 খ্রিস্টাব্দে। তবে তোমাদের ক্লাস ওরিয়েন্টেড বেশ কিছু ইনফরমেশন আমাদের জেনে রাখতে হবে, কারণ কবি পরিচিতি থেকেও কিন্তু, বাংলা যেহেতু ওটা সাহিত্য, তাই সাহিত্যে কবি পরিচিতি থেকেও কিন্তু নাম্বার বা প্রশ্ন আসে, সেইভাবে কিন্তু আমাদের প্রস্তুত হতে হবে। তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি যে তিনি 1913 সালে কিন্তু এশিয়ার প্রথম হিসাবে, ভারতবর্ষ না, মানে ভারতবর্ষ তো বটেই, এশিয়া মহাদেশের প্রথম নোবেল বিজয়ী ছিলেন তিনি। সেটা 1913 সালে। তিনি, বলা হয় গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, কিন্তু অ্যাকচুয়ালি এটা পুরোপুরি হয়তো বা ঠিক নয়, কারণ গীতাঞ্জলির জন্য কিন্তু তিনি পাননি। গীতাঞ্জলি যে ইংলিশ ট্রান্সলেশন করা হয়েছিল, দ্য সং অফারিং বলে আর কি, সং অফারিংস, তো এই সং অফারিংসের জন্যই কিন্তু তিনি নোবেল পুরস্কারটা পেয়েছিলেন। ইংলিশ যেটা ভাষান্তর করা হয়েছিল আর কি, কোনো একজন ইংরেজকে দিয়ে। এই ব্যাপারে যদিও কিছু বিতর্ক থাকে যে রবীন্দ্রনাথ তার জন্য প্রাপ্য ছিল না নোবেল পুরস্কার। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বন্ধুরা, নোবেল পুরস্কার তো কোনো একটা নির্দিষ্ট কাব্যগ্রন্থে যতই নাম করা হোক না কেন, অ্যাকচুয়ালি কি সত্যিই তিনি শুধু গীতাঞ্জলির জন্যই পান? সারা জীবন তার সাহিত্যে যে অবদান, তার জন্যই কিন্তু তাকে দেওয়া হয়। এগুলো আমাদের বুঝতে হবে। সুতরাং তর্ক বিতর্কে গিয়ে কোনো লাভ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর নিঃসন্দেহে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ দ্য ওয়ার্ল্ড। শুধুমাত্র পোয়েট না, আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর কী লেখেননি, গল্প, কবিতা, নাটক, মানে সাহিত্যের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তিনি তার সফল ছাপ তিনি রেখে গিয়েছেন। তো আমাদের আরেকটু জেনে নিতে হবে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেটা 1919 সালে হয় আর কি, তো তখন কিন্তু তিনি তার ইংরেজদের দেওয়া নাইটহুড বা স্যার উপাধি, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেছিলেন দেশমাতৃকার ভালোবাসার
বা দেশমাতৃকে শ্রদ্ধা জানাতে আর কি, বা দেশের জনগণকে শ্রদ্ধা জানাতে। এই বিষয়গুলো আমাদের একটু মনে রাখতে হবে। এবং বর্তমান যে ধরাতল কবিতাটা আর কি, এই কবিতাটা তার চৈতালি কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া, যেটা 1896 সালে পাবলিশড হয়েছিল। আমাদের মনে রাখতে হবে কবি 1861 সালে জন্মাচ্ছেন এবং তিনি লিখছেন কাব্যগ্রন্থ বা কবিতা, যেটা 1896 সালে কিন্তু এটা পাবলিশ হচ্ছে। অর্থাৎ তার জন্মের কিন্তু বেশ কয়েক বছর পরে এই কাব্যগ্রন্থটা হচ্ছে আর কি। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর তখন কিন্তু অলরেডি প্রচুর এক্সপেরিয়েন্সড হয়ে উঠেছেন, প্রচুর তার মধ্যে বিভিন্ন এক্সপিরিয়েন্স, যেটা অভিজ্ঞতা, সেগুলো কিন্তু সঞ্চার ঘটেছে। এবং আমরা এই কবিতার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে এই যে অভিজ্ঞতা লব্ধ তার সমস্ত জীবনব্যাপী, এই ব্যাপারগুলো কিন্তু আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। আমাদের প্রথমে আমাদের মনে করতে হবে, মানে মনে রাখতে হবে যে ধরাতল, এই ধরাতল কথার অর্থ হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। অর্থাৎ কবি এখানে কিন্তু অ্যাকচুয়ালি কাল্পনিকভাবে তিনি ভাবছেন পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ পৃথিবীর বুকে যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে ক্রমাগত, সেই ব্যাপারগুলোরই কিন্তু কিছুটা স্ফুরণ আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। সুতরাং চলো আমরা লাইন ভিত্তিকভাবে কবিতাটার আলোচনা মনোনিবেশ করি। ছোট কথা ছোট গীত আজই মনে আসে, চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে, আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী। বন্ধুরা, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে কবিতার মধ্যে না 14টা লাইন আছে, 14 লাইন্স আর দেয়ার ইন দ্য পোয়েম। আমরা জানি, বা তোমরা যারা জানো না তারা জেনে নাও, যে 14টা লাইনযুক্ত কবিতাকে ইংরেজিতে সনেট বলা হয়। অ্যাকচুয়ালি এটা একটা অন্য একটা বিদেশি ভাষা, পুরোপুরি ইংলিশ নয় অ্যাকচুয়ালি, যেটা বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। তো তোমরা চতুর্দশপদী মানে কি, 14। তো এখানে তোমরা যদি ভালো করে খেয়াল করো, এখানে দেখবে যে 14টা লাইন এখানে আছে, এই কবিতার মধ্যে 14টা লাইন আছে। সুতরাং এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সনেটধর্মী কবিতা বা চতুর্দশপদী কবিতার অংশবিশেষ। তো কবি ভাবছেন যে ছোট কথা ছোট গীত আজই মনে আসে, চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে, আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী। অর্থাৎ কবি কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গাতে বসে তিনি ভাবছেন যে তিনি কোনো একটা গ্রামের মধ্য দিয়ে, একটা তো না, দুটো গ্রামের মধ্য দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে এবং তিনি নদীর মধ্য দিয়ে তরণী মানে নৌকা বেয়ে চলেছেন কোনো একটা অজানা গন্তব্যস্থলে, সেটা আমরা এখানে জানতে পারছি না। তো তিনি অ্যাকচুয়ালি, এটা কিন্তু বাস্তব না, মানে তিনি তার কল্পনার জগতে ভেসে বিচরণ করছেন এই নৌকাতে। তো প্রথমেই তিনি বলছেন ছোট কথা ছোট গীত আজই মনে আসে। অর্থাৎ কবির কিন্তু যথেষ্ট বর্তমানে বয়স হয়েছে, প্রাপ্তবয়স্ক তিনি বর্তমানে। আমরা দেখতে পাচ্ছি যে 1861 সালে তিনি জন্মেছেন এবং 1896 সালের দিকে এই কবিতা পাবলিশ হচ্ছে। সুতরাং অনেকটাই কিন্তু প্রায় 30 বছরের উপরে একটা বিস্তৃতি। আর আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ছোটোবেলা থেকে কিন্তু কবিতা লেখা শুরু করেছেন। তো আমরা কিন্তু এখানে বুঝতেই পারি যে এতদিনে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক অভিজ্ঞতা তৈরি হয়েছে বিভিন্ন বিষয়ে, সাংসারিক বিষয়ে, দেশের ব্যাপারে, হ্যাঁ, মানে বৈদেশিক ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে কিন্তু তার অভিজ্ঞতা প্রচুর সঞ্চয় হয়েছে। তো তিনি সেই জন্য বলছেন ছোট কথা ছোট গীত আজই মনে আসে। অর্থাৎ কবির মনে বিভিন্ন টুকরো টুকরো কিছু স্মৃতি বা কিছু গানের অংশ, গীত মানে সঙ্গীত, আমরা জানি, গানের অংশ কিন্তু তার মনে আসছে কবির। চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে। অর্থাৎ আমরা এখানে অ্যাকচুয়ালি হেরি মানে হচ্ছে দেখি, কিন্তু আমরা এখানে হেরি মানে বলতে পারি অনুধাবন করা। অর্থাৎ কবির চোখে যা কিছুই পড়ুক না কেন চারিপাশের, সব কিছুকেই কিন্তু কবি অনুধাবন করতে বা ফিল করতে, অনুভব করতে তিনি পারেন। সেই বয়সে কিন্তু কবি তিনি পৌঁছে গেছেন এবং তিনি কি হেরি চারিপাশে, অর্থাৎ চতুর্পাশে আমি যা দেখতে পাচ্ছি, অর্থাৎ কবি যা যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাপারকেই তিনি অনুভব করতে পারছেন। আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী। তো আমি যেন, এখানে একটা যেন বলে একটা কথা ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, তোমার যদি প্রশ্ন আসে পরীক্ষায়, যদি কঠিন করে প্রশ্ন করার চেষ্টা করা হয় যেখানে যেন কথাটি ব্যবহারের তাৎপর্য কী, তোমাদের উত্তরটা এরকম হবে যে যেন কথাটা আমরা সাধারণত যখন অনিশ্চয়তা বা কোনো একটা ব্যাপার যখন মানে
বাস্তবে ঘটছে না, সেরকম ব্যাপারের ক্ষেত্রে কিন্তু আমরা যেন কথাটা ব্যবহার করি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কবি তিনি কিন্তু কল্পনার জগতে বিচরণ করছেন। তিনি নৌকা নিয়ে যে যাচ্ছেন আসলে নদী দিয়ে, এটা কিন্তু কাল্পনিক ব্যাপার, সেই জন্য তিনি যেন কথাটা ব্যবহার করছেন, অর্থাৎ এর সঙ্গে বাস্তবের কিন্তু কোনো মিল নেই। কবি যেন কথাটা বলে বা যেন কথাটার মাধ্যমে আমাদেরকে এটাই বোঝাচ্ছেন যে কবি এখন কল্পনার জগতে বিচরণ করছেন, এর সঙ্গে বাস্তবিকতার কোনো মিল নেই। তিনি এখন কবিত্ব সত্তায় পরিপূর্ণ হয়ে রয়েছেন, তিনি কবিতা লিখতে চলেছেন। এবং এইটাই কিন্তু ব্যাপার যে যেন কথাটা এই কারণে ব্যবহার করা হয়েছে যে এই বাস্তবসম্মত নয়, এই ব্যাপারটা বোঝানোর জন্য। কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী, অর্থাৎ কবি কিন্তু এবার ভাবছেন যে তিনি তরণী মানে নৌকা বেয়ে যাচ্ছেন। এবার নৌকা কোথায় বায় মানুষ? হয় সমুদ্রে বা নদীতে, কোনো একটা জায়গায়, মানে জলাধারে মানুষ নৌকাটা বায় আর কি। তো আমরা এখানে ধরে নিচ্ছি নদী, কেন সেটা একটু পরে, মানে এই যে পরের লাইনে দেখতে পাচ্ছি কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী, এবং একটু পরে আমরা আরও দেখতে পাবো যে তিনি আসলে নদীর মধ্য দিয়ে যাচ্ছেন, কারণ তিনি বলছেন যে দুই কূলে বলে তিনি উল্লেখ করছেন। তো আমরা এখানে বুঝতে পারবো যে নদীর মধ্য দিয়ে যাচ্ছেন এবং দুই কূলে কিন্তু দুটো আলাদা গ্রাম সেখানে রয়েছে। তো তিনি বলছেন যে কুলে কুলে দেখা যায় শ্যামল ধরণী, ধরণী মানে কিন্তু পৃথিবী, আর শ্যামল মানে সবুজ। কিন্তু এখানে আমরা অ্যাকচুয়ালি ধরণী মানে বলতে পারি জগৎ বা পরিবেশ বললে সব থেকে ভালো হয়। অর্থাৎ তিনি দেখো পৃথিবী মানে কিন্তু শুধু এই আমরা যেখানে বাস করছি এই পৃথিবীকে বোঝায় না, পৃথিবী মানে কিন্তু জগৎও হয়, যার যার একটা নির্দিষ্ট জগৎ থাকে, বাবা মা, স্কুল, মানে কলেজ বা নিজস্ব কিছু বন্ধুবান্ধবী, এটাকেও কিন্তু জগৎ বলা হয়, বা এটাকেও কিন্তু একটা পৃথিবী বলা হয়। পৃথিবী মানেই হচ্ছে যেটা নিয়ে মানুষ থাকে। তো সবসময় যে পৃথিবী গ্রহ নাও হতে পারে, পৃথিবী মানে একটা নির্দিষ্ট পরিসরও হতে পারে। তো এখানে তিনি বলছেন কুলে কুলে দেখা যায় শ্যামল ধরনের, অর্থাৎ দুই কূলে, নদীর দুই কূলেই কিন্তু তিনি সবুজ জগৎ দেখতে পাচ্ছেন, সবুজ পরিবেশের উপস্থিতি তিনি টের পাচ্ছেন। সবই বলে যাই যাই নিমেষে নিমেষে, ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে। তো সবই বলে যাই যাই নিমেষে নিমেষে, অর্থাৎ কবির যথেষ্ট অভিজ্ঞতালব্ধ জীবন তিনি এসে উপনীত হয়েছেন, মানে তিনি যথেষ্ট বুঝতে শিখেছেন যে বয়সে তিনি কবিতাটা লিখছেন। তো তিনি বলছেন যে সবই বলে যাই যাই নিমেষে নিমেষে, অর্থাৎ পৃথিবীতে আমরা জানি যে এই পৃথিবীতে যে একবার জন্মাবে বা যার একবার সৃষ্টি হবে, সে কিন্তু এই পৃথিবী থেকে একদিন না একদিন বিদায় অবশ্যই নেবে, অর্থাৎ তার যার সৃষ্টি আছে তার ধ্বংস কিন্তু অবিসম্ভাবী। এবং এই ব্যাপারে কিন্তু আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতাতে খুব ক্লিয়ারলি আমরা যদি আমরা ধর্মগ্রন্থকে যদি আশ্রয় করে বিষয়টা বোঝার চেষ্টা করি, সেখানে কিন্তু ক্লিয়ার বলা রয়েছে যে পৃথিবীতে একবার যে জন্মাবে, জন্ম যার হয়েছে মৃত্যু তার হবেই অবশ্যম্ভাবী। সে আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, 100 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, 10 লক্ষ বছর পরে হোক, ধ্বংস তাকে হতেই হবে। তো এই জন্য বলা হচ্ছে সবই বলে যাই যাই নিমেষে নিমেষে, অর্থাৎ কবির চোখে যেন ধরা পড়ছে, কবির চারিদিকে যা যা দেখছেন, এই যেখানে বলা হচ্ছে ছোটো কথা ছোটো গীতা আজই মনে আসে, চোখে পড়ে যাহা কিছু হেরি চারিপাশে, অর্থাৎ তিনি কবি চারিদিকে যা যা দেখছেন সব কিছুর মধ্যে যেন তিনি একটা অন্তঃসার শূন্য একটা উপস্থিতি তিনি টের পাচ্ছেন, বা অন্তঃসার শূন্য একটা অবস্থা তিনি টের পাচ্ছেন, যে প্রত্যেকটা জিনিস আজকে আমার যেটা চোখের সামনে রয়েছে কালকে সেটা আমার চোখের সামনে নাও থাকতে পারে। সেই ব্যক্তি কালকে এই পৃথিবী থেকে বিদায় নিতেও পারে, তার দেহাবসান অবশ্যই কিন্তু হতে পারে। সুতরাং আজ রয়েছে বলে আজকে যার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, কালকে কিন্তু তার উপস্থিতি নাও থাকতে পারে, অর্থাৎ একটা অনিশ্চয়তার আভাস কিন্তু কবি আমাদের দিতে চাইছেন। ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে, এখানে ক্ষণকাল এটার উপরে না তিনি ব্যক্তিত্ব আরোপ করেছেন, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় পার্সনিফিকেশন। ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে, অর্থাৎ ক্ষণকাল আমরা জানি যে ক্ষণিকের সময়, অর্থাৎ মুহূর্ত। তো তিনি মুহূর্তের উপরে ব্যক্তিত্ব আরোপ করছেন, অর্থাৎ মুহূর্ত যেন একটা লোক, একজন ব্যক্তি। সে বলছে ক্ষণকাল বলে সেই ব্যক্তিটা বলছে দেখি বলে, দেখি মানে দেখে, এই প্রথম দেখি মানে দেখে, কি দেখে? এই যে এত কিছু নিয়ে এতক্ষণে আলোচনা করা হলো, এই যে কবি যা যা দেখেছেন সারা জীবন, বা তিনি এখনও দেখছেন চারিদিকে,
যে শ্যামল ধরনেই হোক বা তার চোখের চারিদিকে বা তার চতুর্পাশে যে সমস্ত বিষয়বস্তুগুলো তিনি সবসময় অনুধাবন করছেন। তো এই যে ক্ষণকাল দেখি মানে দেখে ক্ষণকাল এইগুলোকে দেখে সে কী বলছে, কি কমেন্ট করছে, যে দেখি ভালোবেসে, অর্থাৎ আমি ভালোবেসে আরেকটু এগুলোকে দেখে নিই, কারণ এখন রয়েছে, এক মুহূর্ত পরে তো এগুলো নাও থাকতে পারে। এবং ক্ষণকাল মানে হচ্ছে ক্ষণিক, ক্ষণিকের মুহূর্ত, যেন আমরা জানি যে কোনো একটা মুহূর্তের মধ্যে যা কিছু হয়ে যেতে পারে, সেই জন্য ক্ষণিক অর্থাৎ ক্ষণকাল মুহূর্ত, সে যেন প্রত্যেকটা জিনিসকে বেশি ভালো করে অনুধাবন করতে চাইছে, কারণ পর মুহূর্তেই তো সেই পৃথিবী থেকে বিদায় নিতেও পারে, তার অস্তিত্ব সংকটে সে ভুগতেও পারে। সেই জন্য বলা হচ্ছে যে ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে, অর্থাৎ ভালোবেসে সব কিছুর মধ্যে আদর নিয়ে প্রত্যেকটা জিনিসকে পরখ করতে কিন্তু চাইছে ক্ষণকাল। তীর হতে দুঃখ সুখ দুই ভাই বোনে, মোর মুখ পানে চাই করুণ নয়নে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা বিখ্যাত কবিতার 4টে লাইন এরকমও রয়েছে যে, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। অর্থাৎ সুখ এবং দুঃখ এগুলো কিন্তু মানব জীবনেরই একটা, দুটোই হচ্ছে অবিচ্ছেদ্য অঙ্গ। অর্থাৎ নদীর এক কূল যদি সুখ হয় আর এক কূল কিন্তু দুঃখ। এবং কবি ভাবছেন যে কবি যে নদী দিয়ে যাচ্ছেন তার একদিকে যেন সুখ রয়েছে এবং আর একদিকে যেন দুঃখ রয়েছে। তো এই যে আমাদের এখানে বলা হচ্ছে যে তীর হতে দুঃখ সুখ দুই ভাই বোন, এবং তিনি দুই ভাই বোন, একই মায়ের পেটের দুই ভাই বোনের সঙ্গে তুলনা করছেন। আমরা জানি যে ভাই বোন, একই মায়ের পেটের ভাই বোন অবিচ্ছেদ্য হয়, তারা একে অপরকে রেখে থাকতে পারে না। তো তিনি বলছেন যে এই যে একই যেন ভাই বোন, একই মায়ের পেটেরই যেন ভাই বোন, দুই তীরে যেন, এক তীরে দুঃখ এবং এক তীরে সুখ যেন তিনি অনুভব করতে পারছেন, তিনি চাক্ষুষ দেখতে পাচ্ছেন সেই কল্পনার চক্ষে আর কি। মোর মুখ পানে চায় করুণ নয়নে, অর্থাৎ সুখ এবং দুঃখ সবগুলোই তো মানুষ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। তো কবি যেন বুঝতে পারছেন যে সুখও যেন কবির জীবনে অনেকবারই এসে উপস্থিত হয়েছে এবং দুঃখও কিন্তু অনেকবার অলরেডি এসে উপস্থিত হয়েছে ইতিমধ্যে কবির জীবনে। তো তিনি বলছেন যে আমার মানে তার জীবনে যেন সুখও যেমন উঁকি মেরেছে, দুঃখও তেমনই উঁকি মেরেছে, এবং সেই জন্য তিনি যখন নদী দিয়ে যাচ্ছে নৌকায় করে, তিনি সেই নদীর দুই পারেতে যেন সুখ এবং দুঃখ দুই ভাই বোনের উপস্থিতি বেশ ভালোভাবেই টের পাচ্ছেন। ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে। এবং এই যে জাস্ট এই কবিতারই কিন্তু পরবর্তী যেটা অংশ, অর্থাৎ আমরা যখন একজন ব্যক্তিকে দূর থেকে দেখি, আমরা ভাবি যে ও কতই না সুখে রয়েছে, ওর জীবনে বোধহয় কোনো দুঃখের লেশ নেই। কিন্তু যখন তার এক্সপিরিয়েন্স আমরা শুনি, তখন দেখা যায় যে না, তার মধ্যেও দুঃখ রয়েছে। সেরকমই লোকটি যখন আমাকে দূর থেকে দেখে, তখন কিন্তু সে ভাবে যে ও বোধহয় কত সুখী, আমার জীবনেই বোধহয় সবথেকে বেশি দুঃখ। বন্ধুরা, এগুলো কিন্তু সবই আপেক্ষিক এবং সবাই কিন্তু অন্তঃসার শূন্য অবস্থা। সবাই কিন্তু আমরা লোককে নিয়ে ভাবতে ব্যস্ত, কিন্তু আমার নিজেকে নিয়ে খুশি থাকতে হবে। কবিও কিন্তু হেরে গিয়েছেন এই ভাবনা থেকে। তিনি কিন্তু বলছেন যে মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে, অর্থাৎ কবি দূর থেকে গ্রামটাকে দেখে ভাবছেন যে সব সুখ বোধহয়, কত প্রেম ভালোবাসা সব এই গ্রামেই বোধহয় জড়িয়ে রয়েছে, তার জীবনে যেন অতটাও সুখ দুঃখ নেই। তো ছায়াময় গ্রামগুলি দেখা যায় তিনি, এবং তিনি এই গ্রামগুলোকে দেখছেন ছায়াময়, কারণ তিনি অ্যাকচুয়ালি নদীটা রয়েছে তার দুই পাশে, আমরা দেখতে পাচ্ছি সবুজ জগতের কথা কবি উল্লেখ করেছেন অলরেডি ইতিমধ্যেই। তো নিশ্চয়ই এটা গ্রামের পরিবেশ, এই ব্যাপারে নিশ্চিত। তো তিনি বলছেন যে ছায়াময় গ্রামগুলি দেখা যায় তিনি, এবং ছায়াময় কেন, কারণ প্রচুর গাছপালা রয়েছে, সেই জন্য কিন্তু গ্রামগুলো ছায়াতে সুনিবিড়, ছায়া সুনিবিড়। সেই জন্য তিনি বলছেন এই কথাগুলি, যে ছায়াময় গ্রামগুলিকে দেখে তার মনে হচ্ছে কত প্রেম ভালোবাসা এই গ্রামগুলিকে বেঁধে রয়েছে। এবং কবি অ্যাকচুয়ালি, আমরা এখানে কবি পরিষ্কার বুঝতে পারছি যে কবি আসলে গ্রামকে খুবই ভালোবাসেন। তিনি যতই শহরে থাকুন না কেন, আমরা ভানু সিংহের পত্রাবলী বলে একটা গল্প রয়েছে ক্লাস 7-এ, তো সেখানে দেখতে পারি যে তিনি কলকাতা শহর যতই তার জন্ম হোক না, তিনি সেই জায়গায় খুব একটা পছন্দ করতেন না। সেই জন্য তিনি বীরভূমের বোলপুরে একেবারে টিপিক্যাল গ্রামের মধ্যেই তার শান্তিনিকেতনটা তৈরি করলেন। তো এগুলো আমাদের বুঝতে হবে, তিনি গ্রামকে অবশ্যই ভালোবাসতেন এবং সেই জন্য ছায়াময় গ্রামগুলিকে দেখে তিনি
কল্পনায় বিভোর হয়ে গিয়েছেন যে এই গ্রামগুলির মধ্যে কত ভালোবাসার ব্যাপার রয়েছে, কত প্রেম জড়িয়ে রয়েছে। এটাই তিনি অনুধাবন করছেন। যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে আমার পরাণ হতে ধরার পরাণে। তাহলে যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে, বন্ধু উৎসুক মানে হচ্ছে আগ্রহী বা ব্যগ্র। যখন আমরা কোনো একটা কিছুর প্রতি খুবই ইমপেশেন্ট হয়ে পড়ি, মানে ধৈর্যকে রাখতে পারছি না, তখন অধৈর্য হয়ে পড়ি, যেটা তাকেই কিন্তু ব্যগ্র বলা হয় আর কি অবস্থা। তো তিনি বলছেন কি যে যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে, অর্থাৎ আগ্রহযুক্ত চোখ নিয়ে আমি যখন দেখি এই গ্রামগুলোকে বা এই চারিদিকে কবির চতুষ্পার্শ্বে থাকা প্রত্যেকটা বিষয়কে তিনি যখন অনুধাবন করেন, আমার পরাণ হতে ধরার পরাণ, অর্থাৎ কবি বলছেন যে তার নিজের প্রাণ, নিজের অন্তর, নিজের হৃদয় যেন এই পৃথিবী ধরিত্রী মাতার হৃদয়ের সঙ্গে মিশে যাচ্ছে, তিনি একাত্ম হয়ে যাচ্ছেন এই পৃথিবীর সঙ্গে, পরিবেশের সঙ্গে। তিনি বলছেন যে আমার পরাণ এবং ধরার পরাণ, তাদের মধ্যে কিন্তু মেলবন্ধন ঘটছে। এই যে আমার পরাণ হতে ধরার পরাণে মানে কি, আমার প্রাণ থেকে ধরার প্রাণে কিন্তু যে জীবন সত্তা সেটা মিশে যাচ্ছে। ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। এবং তিনি শেষ পর্যন্ত এটা বলছেন যে আমাদের জীবনে যেটাই আসুক না কেন, ভালো মন্দ আসুক বা দুঃখ সুখ আসুক, সুখ দুঃখ যাই আসুক না কেন, প্রত্যেকটা ব্যাপারকে আমাদেরকে গ্রহণ করতে হবে। কবি ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর একটা কবিতা, প্রথম কবিতা রয়েছে বোঝাপড়া, সেখানে তিনি বলছেন, এবং তোমরা অনেকেই নিশ্চয় লাইনটা জানো, যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অর্থাৎ কবি বলছেন যে জীবনে আমাদের যে পরিস্থিতি আসুক না কেন, আমাদেরকে ভালো এবং মন্দকে মেনে নিতেই হবে এবং তার সঙ্গে সত্যকেও মেনে নিতে হবে। সেজন্য তিনি বলছেন ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো, প্রত্যেকটাই কিন্তু একই টার্মের বিভিন্ন রূপ। ভালো মানেই কিন্তু সুখ, আবার ভালো মানেই কিন্তু আলো, আবার মন্দ মানেই কিন্তু দুঃখ, মন্দ মানেই কিন্তু অন্ধকার। প্রত্যেকটা টার্মকেই তিনি এক জায়গায় বেঁধে রাখছেন। ভালো মন্দ, দুঃখ সুখ, অন্ধকার আলো, এই প্রত্যেকটা বিষয়কে নিয়ে আমাদের চলতে হবে। মনে হয় এসব নিয়ে এ ধরনই ভালো। অর্থাৎ তিনি এটা বিশ্বাস করেন যে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে কেউ যদি শুধু সুখেরই খোঁজ করে যায়, তাহলে সেটা যথার্থ সার্থক জীবন বলা যায় না। আমাদের জীবন, আমাদের জ্ঞানী হতে হলে, বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনে এতটা জ্ঞানী কেন ছিলেন? কারণ তিনি জীবনে যেমন সুখ পেয়েছেন, সেরকম দুঃখের পরিমাণও তার জীবনে একেবারে প্রতি পদক্ষেপে ছিল। প্রত্যেকটা জায়গাতেই তিনি দুঃখ পেয়েছেন। খুব অল্প বয়সেই যার সঙ্গে তার খুবই মানে বন্ধুত্ব ছিল, সেই বৌদি, সে কিন্তু সুইসাইড করে, আত্মহত্যা করে। আস্তে আস্তে বাবা মা সবাইকেই আস্তে আস্তে হারে, এবং কবির অনেক বয়সকালে তাই মৃত্যু হয়েছিল। সুতরাং তার জীবদ্দশায় প্রচুর স্নেহের মানুষগুলোকে তিনি হারিয়েছেন। তার নিজের মেয়ে, বড় মেয়ে, যাকে তিনি খুব ভালোবাসতেন, তার সঙ্গে তিনি দেখাও করতে পারতেন না, জামাইয়ের টর্চারের জন্য, অত্যাচারের জন্য তার সঙ্গে দেখা করার কোনো সুযোগই তাকে দেওয়া হতো না। প্রত্যেক দিন তিনি দূর থেকে সেই মেয়েটার ব্যালকনির দিকে চেয়ে থাকতেন, রাস্তা দিয়ে যখন তিনি গাড়ি নিয়ে যেতেন, তার ব্যক্তিগত গাড়ি। তো এই সমস্ত ব্যাপার, এই প্রত্যেকটা খুঁটি না, এই টুকরো টুকরো দুঃখ কবির সারা জীবনকে ক্ষতবিক্ষত জর্জরিত করে দিয়েছে। সেই জন্যই তিনি এই রকম বিশ্বকবি হতে পেরেছেন, বিশ্বমানের কবি হতে পেরেছেন। সারা পৃথিবীতেই তার জনপ্রিয়তা সমধিকভাবে কিন্তু বণ্টিত, সমধিকভাবে প্রচলিত তার জনপ্রিয়তা। সুতরাং এই যে তিনি উপনীত হচ্ছেন শেষ কথায়, যে ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়েই এই ধরনের ভালো। অর্থাৎ পৃথিবী টিকে থাকতে গেলে শুধু ভালো নিয়েই থাকলে হবে না, খারাপদেরও প্রয়োজন আছে। ভালোরা আমাদেরকে পথ প্রদর্শন করে, খারাপরা আমাদেরকে শেখায় খারাপ কাজের মাধ্যমে খারাপ কাজ করলে আমাদের কী পরিণতি হতে পারে। তো এই সব কিছু নিয়ে, এবং খারাপদের থেকেও শেখার থাকে, খারাপদের মধ্যে কি ভালো সাইড থাকে না? প্রত্যেক মানুষ, ঈশ্বর কখনোই কিন্তু পৃথিবীতে একটা মানুষকে 100% খারাপ করে পাঠায় না। খারাপ মানুষের ভিতরেও কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো একজন ভালো মানুষ গ্রহণ করতে পারে। সুতরাং পৃথিবীতে টিকে থাকতে হলে ভালো মন্দ, দুঃখ সুখ, খারাপ ভালো সবাইকে নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। তো এই সব কিছু নিয়েই কিন্তু এই ধরনের, অর্থাৎ এই পৃথিবী সব কিছু নিয়েই সুন্দর, এই উপনীতেই, এই সিদ্ধান্তেই বা এই চরম সত্যতেই কিন্তু তিনি প্রত্যেক কবিতার মতো এই কবিতাতেও কিন্তু তিনি সবার শেষে উপনীত হচ্ছেন। সুতরাং আশা করব ভিডিওটা তোমরা যথেষ্ট বুঝতে পারলে, কবিতাটা তোমরা যথেষ্ট বুঝতে পারলে। যদি ভালো লেগে থাকে কবিতাটা, প্লিজ কবিতা একটা লাইক করে, ভিডিওতে একটা লাইক করে দিও। অবশ্যই কমেন্ট করে জানিও তোমার মূল্যবান মতামত, সে তুমি ফেসবুক চ্যানেল থেকেই দেখো
পেজ থেকে দেখো বা ইউটিউব চ্যানেল থেকেই দেখো, কমেন্ট কিন্তু প্লিজ করো। আর তুমি যদি ইউটিউব চ্যানেল থেকে প্রথম ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দিও। এবং তুমি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে লাইক করো এবং ফলো করে দিও। আশা করি এইটুকু কাজ তোমাদের কখনোই বিফলে যাবে না। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তীকালের নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা।